ওকে, ঠিক আছে বৈশালী, তোমার কথাই মানবো, দেখি তাই হবে। আচ্ছা, আমরা সমাস নিয়ে আলোচনা করব। তো এখানে রয়েছে সমাস সম্পর্কে প্রাথমিক কথা, যেগুলো পরীক্ষাতে মূলত প্রশ্ন আসে সেইগুলোই এখানে, সেই তথ্যগুলোই এখানে তুলে দেওয়া হয়েছে। তো সমাস কাকে বলে এখানে একটা সংজ্ঞা রয়েছে, যদিও এখান থেকে বৈশিষ্ট্য আমাদের গুরুত্বপূর্ণ। পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদকে একটা পদে পরিণত করার প্রক্রিয়াকে সমাস বলে। তাহলে দুই বা তার বেশি পদ যখন এক পদে পরিণত হবে তখন সেই প্রক্রিয়াকে আমরা বলছি সমাস। যেমন বিনা পানিতে জার, এখানে তিনটে পদ আছে, এই তিনটে পদ মিলে এখানে হয়েছে বিনা পানি, একটা পদে পরিণত হয়েছে। ওকে, তো সমাস শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে সংক্ষেপ। এগুলো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, সমাসের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করলে কি দাঁড়াবে? সম, এটা হচ্ছে উপসর্গ, আর ধাতু হচ্ছে অস, প্রত্যয় হচ্ছে ঘম। সমাসের লক্ষ্য কি? এক ক্লেশ লাঘব করা, অনেকটা বলার জায়গায় অল্প বলে পুরো ব্যাপারটাকে বোঝানো। তার মানে আমাদের অনেকটা বলার ক্লেশ কমে যাবে। 2 নম্বর হচ্ছে শ্রুতি মাধুর্য বৃদ্ধি। একটা বাক্যকে আমরা যদি বড় বড় এইভাবে বলি, বিনা পানিতে যার তাকে আমি পূজা করছি, তার চেয়ে যদি বলি বিনা পানিকে পূজা করছি, তাহলে শ্রুতি মাধুর্য বৃদ্ধি পায়, শুনতে ভালো লাগে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইগুলো সব আমাদের ভালো করে পড়ে রাখতে হবে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এর পরে রয়েছে সন্ধির সাথে সমাসের একটা তুলনা। বলছে সন্ধিতে ধ্বনি বা বর্ণের সাথে ধ্বনি বা বর্ণের মিলন ঘটে। সমাসে কি হয়? পদের সাথে পদের মিলন ঘটে। সন্ধিতে কি হয়? আমি যদি বলি বিদ্যা যোগ আলয়, তাহলে হচ্ছে কি এই বিদ্য এই অংশটুকুতে কোনো ব্যাপার নেই, এদিকে লয় এটার কোনো ফাংশনই নেই। এ এর জায়গায় বসে যাবে আর এ এর জায়গাতে বসে যাবে, ওদের কোনো ভূমিকাই নেই এখানে। ভূমিকাটা কার? না একটা বর্ণের সঙ্গে আর একটা বর্ণের। এই আ আর এই আ, এরা দুজনে মিলে একটা আতে পরিণত হয়। এই হচ্ছে বিষয়। তাহলে এই দুটো ধ্বনি মিলে এখানে একটা ধ্বনি তৈরি হলো। তাই বলছে সন্ধিতে ধ্বনির সাথে ধ্বনির মিলন, আর সমাসে কি হয়? পদের সাথে পদের। আমরা একটু ওপরের উদাহরণটাতে দেখতে পাবো, বিনা পানিতে যার, এই তিনটে পদ একসাথে মিলিত হয়েছে, মিলিত হয়ে সংক্ষিপ্ত হয়ে বিনা পানি এইরকম একটা পদে পরিণত হয়েছে। আচ্ছা, সন্ধিতে প্রতিটি পদেরই অর্থ অক্ষুণ্ণ থাকে। সন্ধিতে কি হয়? প্রতিটি পদের অর্থ অক্ষুণ্ণ থাকে। এই যে বিদ্যালয়, এখানে বিদ্যাও যতটা আলয়, এই দুটোর অর্থই এখানে রয়েছে। কোনো একটার অর্থ বেশি গুরুত্ব পাচ্ছে, কোনোটার কম, কিন্তু দুটোর অর্থই এখানে পূর্ণ মাত্রায় বর্তমান থাকে। কিন্তু সমাসে বলছে সব ক্ষেত্রে এটা হয় না, সব ক্ষেত্রে এটা হয় না। আমি যদি বলি যে দেশান্তর, তাহলে বলছি অন্য দেশ। এখানে এই যে অন্য আর দেশ, এরা এখানে দেশান্তর এই পদটার মধ্যে এই অন্য নেই, প্রথম কথা। তার ফলে এখানে যেটা হচ্ছে যে এই পদগুলো তো মিলিত হয়ে এটাতে পরিণত হয়েছে, অন্য দেশ, দুটো পদ মিলিত হয়ে দেশান্তর হয়েছে, কিন্তু এই পদগুলোর অর্থ এখানে পূর্ণ মাত্রায় থাকবে এমন কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি। এই হচ্ছে বিষয়। তারপরে সন্ধিতে বলছে পদগুলোর ক্রম অক্ষুণ্ণ থাকে। এই যে বিদ্যালয়, আমার কখনো এমন হবে না যে আলয় বিদ্যা, সবসময় বিদ্যা আগে হবে আলয় পরে হবে, এটাই ব্যাপার। বিদ্যা তারপরে আলয় বসবে।
কিন্তু সমাসে কোনো কোনো ক্ষেত্রে পদদ্বয় স্থান পরিবর্তন করে। যেমন যদি বলা হয় যে সিদ্ধ যে আলু, আমি যদি বলি এটা আলু সেদ্ধ, তাহলে দেখা যাবে আমার এই আলুটা আগে চলে এসছে, যেটা পরে ছিল, আবার সিদ্ধ যেটা আগে ছিল সেটা পরে চলে গেছে। এই জাতীয় যে কিছু পদ আছে, সমস্ত পদ, সেগুলোতে ক্রমটা সবসময় বজায় থাকে না। সন্ধিতে বলছে কখনোই এক শব্দের জায়গায় অন্য শব্দ আসতে পারে না। বিদ্যালয়, এখানে বিদ্যাও আসবে, আলয় আসবে, অন্য কোনো শব্দ আসবে না। কিন্তু সমাসে এমনটা ঘটতে পারে। আমরা এই উদাহরণ দেখব, দেশান্তর, এখানে রয়েছে অন্য, এখানে হয়ে গেছে অন্তর। তার মানে এখানে কিন্তু অন্য, অন্য আর অন্তর এক শব্দ নয়, আলাদা দুটো শব্দ। এইটা সমাসে হতে পারে, কিন্তু সন্ধিতে এমনটা হবে না। তাহলে এই বৈশিষ্ট্যগুলোর উপর বেস করেও পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, এটা মাথায় রাখতে হবে। ওকে, এরপরে এখানে আমরা সমাসের একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখো, বজ্রের ন্যায় কঠিন সমান সমান বজ্র কঠিন। এই যে তিনটে পদ মিলিত হয়ে একটা পদে পরিণত হলো, এই যে তিনটে পদ মিলিত হলো, এই পদগুলোকে আমরা বলছি সমসমান পদ। এই পদগুলোকে আমরা কি বলছি? সমসমান পদ। এবার এই পদগুলো মিলে একটা বাক্যের মতো ব্যাপার হয়ে দাঁড়ায়। বজ্রের ন্যায় কঠিন, মনে হয় যে একটা বাক্যের মতো ব্যাপার স্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই কারণে এইটাকে, টোটাল বজ্রের ন্যায় কঠিন, এই টোটালটাকে আমরা বলি ব্যাস বাক্য। এবার এই ব্যাস বাক্যের মধ্যে আসলে কি থাকে? থাকে কতগুলো পদ। এখানে যেমন তিনটে পদ আছে, বজ্রের ন্যায় কঠিন, তিনটে পদ আছে। এই তিনটে পদকে আমরা বলি সমসমান পদ। সমসমান পদ। তাহলে যে পদগুলো ব্যাস বাক্য গঠন করে সেই পদগুলোকে সমসমান পদ বলে। যে পদগুলো সংক্ষিপ্ত হয়ে এইদিকে এই যে সমস্ত পদ গঠন করে, এই বজ্র কঠিন, এটাকে আমরা সমস্ত পদ বলছি। তাহলে যে পদগুলো সংক্ষিপ্ত হয়ে বা একসঙ্গে জুড়ে গিয়ে সমস্ত পদ গঠিত হয়, সেই পদগুলোকে আমরা বলছি সমসমান পদ। এবার এই সমসমান পদগুলো আবার দুই রকম। সমসমান পদগুলো আবার দুই রকম। কি রকম? সমসমান পদগুলোর মধ্যে কিছু পদ এই সমস্ত পদের মধ্যে আমরা দেখতে পাবো, দৃশ্যমান হবে। যেমন এখানে সমসমান পদ রয়েছে তিনটে, কিন্তু এই তিনটে সমসমান পদের মধ্যে এই সমস্ত পদে আমরা দেখতে পাচ্ছি দুটোর উপস্থিতি। একটা হচ্ছে এই বজ্র, আর একটা হচ্ছে এই কঠিন। এই দুটোর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তাহলে সমসমান পদগুলোর মধ্যে যে পদগুলোর উপস্থিতি আমরা সমস্ত পদে দেখতে পাই, সেই পদগুলোই হচ্ছে প্রধান পদ। ওকে, সেই পদগুলোই ওই প্রধান সমসমান পদ। তাহলে এখানে বজ্র আর কঠিন, এই দুটো হচ্ছে প্রধান সমসমান পদ। এই প্রধান সমসমান পদগুলোকে আবার সিকোয়েন্স অনুযায়ী, ক্রমবিন্যাস অনুযায়ী, একটাকে পূর্বপদ বলে, একটাকে পরপদ বলে। যেটা পূর্বে থাকছে সেটাকে আমরা পূর্বপদ বলছি, যেটা পরে থাকছে সেটাকে আমরা পরপদ বলছি। ওকে, আর এই পূর্বপদ পরপদ ছাড়া আর যদি কোনো পদ থাকে, এক বা একাধিক পদ, সেই পদগুলোকে আমরা বলছি সহায়ক অন্য পদ, সহায়ক পদ। এরা ওই ব্যাস বাক্য তৈরিতে এবং সমস্ত পদ তৈরিতে সাহায্য করেছে, তাই এই পদগুলোকে আমরা সাহায্যকারী পদ বা সহায়ক পদ বলে থাকি। এই হচ্ছে ব্যাপার। তাহলে সমসমান পদগুলো সবটা মিলিয়ে হচ্ছে ব্যাস বাক্য,
আর ওই সব ব্যাস বাক্যের মধ্যে যে কটা সমস্যমান পদ আছে তার সবকটাকে ইন্ডিভিজুয়ালি সমস্যমান পদ বলে। এবার সমস্যমান পদগুলোর মধ্যে কিছু পদ, যে পদটা সমস্ত পদে উপস্থিত থাকে সেই পদগুলোকে আমরা মেইন পদ বলি। আর কিছু পদ আছে সমস্ত পদে উপস্থিত থাকে না, সেইগুলোকে আমরা সহায়ক পদ বলছি। এই হচ্ছে গিয়ে এই চারটার মধ্যে ব্যাপার স্যাপার। আচ্ছা, এইবার সমস্ত পদ, সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদ গঠিত হয় তাকে সমস্ত পদ বলে, আমরা আলোচনা করেছি। আচ্ছা, সমস্ত পদের অপর নাম কি? সমাসবদ্ধ পদ। তাহলে যে বজ্র কঠিন, এর আর একটা নাম হচ্ছে সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ। আচ্ছা, এইবার ব্যাস বাক্য। ব্যাস বাক্য কি? যে বাক্য বা বাক্যাংশ দ্বারা সমস্ত পদকে বিশ্লেষণ করা হয় তাকে ব্যাস বাক্য বলে। এই সমস্ত পদটাকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে এই রকম একটা বাক্য আমরা ব্যবহার করব। যে বজ্র কঠিন, এই পদটাকে ব্যাখ্যা করতে গেলে আমরা বলবো বজ্রের মতো কঠিন যে জিনিস সেটা হচ্ছে বজ্র কঠিন। তাহলে এই যে বজ্রের মতো বা বজ্রের ন্যায় কঠিন, এইটা হচ্ছে ব্যাস বাক্য। যে বাক্য দিয়ে এই সমস্ত পদটাকে আমরা বিশ্লেষণ করতে পারি সেই পদটাকে আমরা বলছি, সেই বাক্যটাকে আমরা বলছি ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের মধ্যে ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তাহলে এই যে ব্যাস বাক্য, এর অন্য দুটো নাম কি? বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। সমাস বাক্য। এবার এই ব্যাস বাক্যের মধ্যে যে পদগুলো দেখতে পাবো সেই পদগুলোকে কি বলা হয়? সমস্যমান পদ। যে পদগুলোকে সমাসবদ্ধ করা হয় তাদের প্রত্যেকটাকে এক একটা সমস্যমান পদ বলে। ওকে, এইবার এখানে যেমন তিনটে সমস্যমান পদ ছিল, বজ্রের ন্যায় আর কঠিন। এবার পূর্বপদ ও পরপদ। তাহলে সমস্ত পদ গঠনের সময় সমস্যমান পদগুলোর মধ্যে যাদের অস্তিত্ব বজায় থাকে, সমস্ত পদ গঠনের সময় সমস্যমান পদগুলোর মধ্যে যাদের অস্তিত্ব বজায় থাকে তাদের প্রথমটাকে পূর্বপদ এবং শেষেরটাকে আমরা পরপদ বলে থাকি। যেমন বজ্রের ন্যায় কঠিন, এখানে বজ্র এটা হচ্ছে পূর্বপদ, কঠিন এটা হচ্ছে পরপদ। এখানে সমস্ত পদ গঠনের সময় সমস্যমান পদগুলোর মধ্যে দুটোর অস্তিত্ব বজায় আছে, বজ্রের আর কঠিন। আচ্ছা, এদের মধ্যে প্রথমটা বজ্রের, এটা পূর্বপদ, শেষেরটা কঠিন, এটা পরপদ। এবার পরপদের অপর নাম হচ্ছে উত্তরপদ। এই যে পরপদ, এর আরেকটা নাম হচ্ছে উত্তরপদ। উত্তরপদ। এবার পূর্বপদ উত্তরপদ ছাড়া আর কি পড়ে থাকছে? সেটা হচ্ছে ন্যায়। এই ন্যায় পড়ে পদগুলোর মধ্যে যাদের অস্তিত্ব বজায় থাকে তাদের সহায়ক অন্য পদ বা সমস্যমান সহায়ক অন্য পদ বলে। কি বলছে এইখানটায়? গন্ডগোলটা হয়েছে যে এইখানে একটা না হবে। ওকে, সমস্ত পদ গঠনের সময় সমস্যমান পদগুলোর মধ্যে যাদের অস্তিত্ব বজায় থাকে না তাদের সহায়ক পদ বলে। এই ন্যায়, এই বজ্র কঠিনের মধ্যে ওর অস্তিত্ব নেই, তাই এটাকে আমরা সহায়ক পদ বলছি। আচ্ছা, ন্যায় পদটার কোনো অস্তিত্ব সমস্ত পদে নেই, এই ন্যায় পদটাই সহায়ক অন্য পদ। এই হচ্ছে গিয়ে বিষয়। তাহলে ব্যাস বাক্য, তারপরে সমস্যমান পদ, তারপরে পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ, আর সহায়ক অন্য পদ, আর এইগুলো মিলে হবে সমস্ত পদ। এই পুরো বিষয়টা মাথায় রাখতে হবে। এরপরে শ্রেণী বিভাগ, আমরা যথারীতি এর শ্রেণী বিভাগ জানি। দ্বন্দ্ব সমাস আছে, তৎপুরুষ সমাস আছে, কর্মধারয় আছে, দ্বিগু আছে, বহুব্রীহি আছে, অব্যয়ীভাব আছে, নিত্য আছে, অলোপ আছে, আর বাক্যাশ্রয়ী সমাস আছে। তাহলে এর মধ্যে নিত্য, অলোপ, বাক্যাশ্রয়ী আর অব্যয়ীভাব, এদের আর বিশেষ কোনো ভাগ নেই। কিন্তু প্রথম যে পাঁচটা, দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি, এই পাঁচটারই বিভিন্ন ভাগ রয়েছে, সেইগুলো আমাদের
একটু একটু করে জেনে রাখতে হবে। আচ্ছা, তো আমাদের আজকে যেটা করার সেটা হচ্ছে এই তৎপুরুষ সমাস, এইটার আমরা শ্রেণী বিভাগ এখানে আলোচনা করব। আর এই তৎপুরুষ সমাস করতে গেলে আমাদের কারক নিয়েও একটু কথা বলতে হবে। সবটা মিলিয়ে আমরা ক্লাস করব। এই প্রথম অংশটার মধ্যে কি কারোর কোনো বক্তব্য আছে বা বুঝতে অসুবিধা এরকম কিছু আছে? প্রথম অংশটার মধ্যে কারোর কি কোনো জায়গায় কিছু বলার আছে? ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা আসি তৎপুরুষ সমাসে। তোমরা কি দেখতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। দেখো, তৎপুরুষ সমাস নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তাহলে বলছে যে সমাসে পূর্বপদের কারক বা সম্বন্ধবাচক বিভক্তি বা অনুসর্গ লুপ্ত হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলে। তাহলে পূর্বপদে কি হবে? কারক বা সম্বন্ধবাচক বিভক্তি বা অনুসর্গ লুপ্ত হবে। পূর্বপদের কারক বা সম্বন্ধবাচক বিভক্তি বা অনুসর্গ লুপ্ত হবে, আর পরপদের অর্থ প্রাধান্য পাবে। পরপদের অর্থ প্রাধান্য পাবে, সেই সমাসকে আমরা তৎপুরুষ সমাস বলবো। কিরকম? গঙ্গায় স্নান, গঙ্গা স্নান। লক্ষ্য করে দেখো, গঙ্গায় পূর্বপদের অধিকরণ কারকবাচক বিভক্তি য় বা ইয়ে লোপ পেয়েছে। গঙ্গায়, গঙ্গায় দেখো এখানে কোথায়, তার উত্তর হচ্ছে গঙ্গায়। কোথায়, এই কোথায় এটা দিয়ে আমরা অধিকরণ কারক নির্ণয় করি। অধিকরণ কারক নির্ণয় করি। তাই বলছে পূর্বপদের অধিকরণ কারকবাচক বিভক্তি। দেখো, অধিকরণ কারকে আমরা বলতাম য় বিভক্তি, এভাবেই আমরা বলতাম। অধিকরণ কারকে অন্তস্থ অবিভক্তি, এইভাবে বলতাম। তার মানে এখানে পূর্বপদের অধিকরণ কারকের য় বিভক্তি লোপ পেয়েছে। আচ্ছা, আর এখানে গঙ্গায় স্নান, গঙ্গা স্নান, এখানে গঙ্গার থেকে স্নানের উপরই গুরুত্ব আরোপ করা হয়েছে। আমি গঙ্গা স্নানে গিয়েছিলাম, তার মানে গঙ্গায় যাওয়ার চেয়ে স্নানে যাওয়া এটা বেশি ইম্পর্টেন্ট। দেশের নেতা, দেশ নেতা, এখানে নেতাই প্রধান, দেশ তুলনায় কম প্রধান। নেতাটা কোথার? দেশের। তাহলে এখানে পূর্ব পদে দেখো সম্বন্ধ, দেশের, কিসের? দেশের। তাহলে এটা সম্বন্ধ পদ। আর এখানে এর বিভক্তি লুপ্ত হয়েছে। দেখো, দেশ যোগের, এই এর বিভক্তি লোপ পেয়েছে, আর এটা হচ্ছে সম্বন্ধবাচক পদ, আমরা জানি। আচ্ছা, অস্ত্রের দ্বারা আহত, অস্ত্রাহত, এখানে আহত হওয়াটাই গুরুত্বপূর্ণ। কিভাবে আহত হয়েছে? অস্ত্রের দ্বারা। সুতরাং অস্ত্রের দ্বারা, কিসের দ্বারা? আমরা করণ কারক পাচ্ছি এখানে, আর দ্বারা হচ্ছে এখানকার অনুসর্গ, তাই না? অনুসর্গ। বিভক্তি লুপ্ত হতে পারে বা অনুসর্গ লুপ্ত হতে পারে। আগের দুটো থেকে বিভক্তি লুপ্ত হয়েছিল, এইখানটাতে আমরা দেখছি অনুসর্গ লুপ্ত হচ্ছে। এই হচ্ছে বিষয়। এবার আমরা নিচের দিকে যাই। ওকে, দেখো, তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগ স্বাভাবিকভাবেই প্রথমত কারকের মতো। এখানে কর্তৃটা নেই। কারকে আমরা জানি কর্তৃ থেকে শুরু করে অধিকরণ হয়, তাই না? কারকে এভাবে হয়, ছটা কারক: কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ।
আর দুটো অকারক আছে, একটা হচ্ছে সম্বন্ধ আর একটা সম্বোধন, সরি সম্বোধন, এই দুটো। তো আমাদের সমাসের কনসেপ্টে এই কর্তৃটা নেই, বাকি কর্ম থেকে শুরু করে অধিকরণ পর্যন্ত সব আছে। আর এই অকারক গুলোর মধ্যে সম্বন্ধ পদটা রয়েছে। তার মানে এই কর্তৃর জায়গায় সম্বন্ধ পদ, এইভাবেই ভাবো। তার মানে এই ছটা, প্রথম ছটা হচ্ছে কারক সংক্রান্ত, কারক ধর্মী। লক্ষ্য করে দেখো, শুরুটা হবে কর্ম থেকে। তাহলে কর্ম তৎপুরুষ কি? যেখানে পূর্ব পদে কর্ম কারকের বিভক্তি লুপ্ত হবে। পূর্বপদের কর্ম কারকের বিভক্তি লুপ্ত হবে, এই হচ্ছে বিষয়। আমরা উদাহরণ নিচে দেখব। করণ কারকে করণের বিভক্তি লুপ্ত হবে বা অনুসর্গ, নিমিত্ত কারকে নিমিত্ত কারকের বিভক্তি বা অনুসর্গ লুপ্ত হবে, অপাদান কারকে অপাদানের অনুসর্গ বা বিভক্তি লুপ্ত হবে, সম্বন্ধ পদেও তাই, সম্বন্ধ আর অধিকরণ কারকেও তাই, অধিকরণের বিভক্তি লুপ্ত হবে, সম্বন্ধ পদে সম্বন্ধ পদের বিভক্তি লুপ্ত হবে সম্বন্ধ তৎপুরুষে। আর তারপরে আর আছে হচ্ছে চারটে, না তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, ব্যক্তি তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। এইগুলো আলাদা করে এর ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের প্রয়োজন, সেটা আমরা নিচে দেখব। তাহলে দেখো, কর্ম তৎপুরুষ আমরা জানি কর্মকারকের বিভক্তি এখানে লুপ্ত হবে। কর্মকারকের বিভক্তি সাধারণত কে, কাকে দিয়ে প্রশ্ন করি আমরা, কাকে? এর উত্তর হচ্ছে, তাহলে এখানে কে বিভক্তিটা বেশি পরিমাণে দেখা যায়। বধূকে, রথকে দেখা, রথ দেখা, এখানে দেখো রথকে দেখা, কাকে? রথকে। তাহলে রথ হচ্ছে কর্মকারক, কাকে? এর উত্তর হচ্ছে কর্মকারক। তাহলে বধূকে বরণ, বধূ বরণ, এখানে বধূ ওকে, বধূকে বরণ, বধূ বরণ, তাহলে এখানে বধূ হচ্ছে কর্ম, তাকে বরণ করার প্রসঙ্গ আসছে, তাই এটা কর্ম তৎপুরুষ। একই রকম ভাবে উদাহরণগুলো তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, করণ তৎপুরুষটা হচ্ছে যেখানে করণ কারকের বিভক্তি বা অনুসর্গ লুপ্ত হবে। ঢেকি দ্বারা ছাঁটা, ঢেকি ছাঁটা, ঢেকির দ্বারা, মধু দিয়ে মাখা, মধু মাখা। সুতরাং পরিষ্কার আমরা বুঝতে পারছি, বায়ুতে পূর্ণ, বায়ু পূর্ণ, এখানে দেখো বায়ু দ্বারা পূর্ণ, সেই দ্বারা অনুসর্গ না ব্যবহৃত হয়ে এখানে আমরা তে বিভক্তি ব্যবহার করেছি, তাতেও অর্থ বদলায়নি। এরপরে নিমিত্ত তৎপুরুষ, নিমিত্ত কারকের অনুসর্গ, জন্য, উদ্দেশ্যে, নিমিত্ত, এগুলো লোপ পায়। বরণের নিমিত্ত ডালা, বরণ ডালা, বরণ ডালা হচ্ছে কি? যে ডালাটা বরণ করার উদ্দেশ্যে তৈরিত হয়েছে, নিমিত্ত। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে এখানে এই নিমিত্ত, বরণের নিমিত্ত, এখানে পূর্বপদ হচ্ছে বরণের, আর এখান থেকে এর বিভক্তি বাদ দিলে হয়ে যাবে বরণ। আচ্ছা, শিশুদের জন্য সাহিত্য, শিশু সাহিত্য, এখানে জন্য অনুসর্গ আছে, আবার শিশুদের, কাদের? এখানে শিশু তার সঙ্গে দের, এইগুলো রয়েছে। জপের জন্য মালা, জন্য আর এখানে এর রয়েছে, জপ এর জন্য মালা, জপমালা। এটা হচ্ছে উদ্দেশ্যটা কি। ওকে, এইভাবে এগুলো আমরা করি। অপাদান তৎপুরুষের ক্ষেত্রে অপাদান কারকের অনুসর্গ লুপ্ত হবে। অপাদান কারকের অনুসর্গ কি? হতে, থেকে, অপেক্ষা, এগুলো। স্বর্গ থেকে ভ্রষ্ট, স্বর্গ ভ্রষ্ট, তাহলে এই যে থেকে অনুসর্গ। মায়া থেকে, মায়া থেকে মুক্ত সমান সমান মায়া মুক্ত, এখানে মায়া থেকে, কিসের থেকে বা কোথা থেকে, এই ব্যাপারগুলো ফুটে উঠছে। অধিকরণ তৎপুরুষে অধিকরণ কারকের চিহ্ন লোপ পাবে, বিভক্তির চিহ্ন। কখন, কোথায়, কিভাবে, এর যে উত্তর, বিশেষ করে কিভাবেটা কেটে দিই, কখন কোথায় এর উত্তর যেটা, সেটা হচ্ছে অধিকরণ কারক। আর সেখানে যে বিভক্তি বা অনুসর্গ লুপ্ত হয় সেগুলো হচ্ছে অধিকরণের বিভক্তি। গঙ্গায় স্নান, কোথায়? গঙ্গায়, এই অন্তস্থ বিভক্তি লুপ্ত হয়েছে। অগ্রে গণ্য, অগ্রগণ্য, অগ্রে, এখানে আসলে
অগ্র হচ্ছে মূল শব্দ। আচ্ছা, এইগুলো হচ্ছে অধিকরণ কারকের বিভক্তি লুপ্ত পেয়েছে। গাছে পাকা, মর্মে আহত, সভাতে আসীন, সাহিত্যে প্রীতি। পড়ে দেখবে ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে। কিসে, আর হচ্ছে কিসে, ও এখানে একটা দেওয়া হয়নি, সেটা হচ্ছে কিসে। কিসে বলে কোন বিষয়ে, এটাও অধিকরণ কারকের মধ্যে পড়ে। কখন, কোথায়, আর কিসে বা কোন বিষয়ে, এগুলো। যেমন সাহিত্যে, সভাতে, কোথায়, মর্মে আহত, কোথায়, অগ্রে গণ্য, কোথায়, গাছে পাকা, কোথায়, এরকম ব্যবহৃত হয়। আচ্ছা, সম্বন্ধ তৎপুরুষ, যেখানে সম্বন্ধ পদের বিভক্তি লুপ্ত পাবে, র, এর, এগুলো থাকবে। কার বা কিসের, এর উত্তর এখানে আমরা পাবো। রাজার ধানী, রাজধানী, ধানী মানে আবাসস্থল, তাহলে রাজার ধানী সমান সমান রাজধানী। এখানে রাজার, কার, রাজার, তাহলে রাজা হচ্ছে পদ, আর এর বিভক্তি এইরকম। স এর অধীন, স্বাধীন, স এর, তাহলে কার, স এর। সুধার আকার, সুধাকর, সুধার, এখানে র, এইভাবে রয়েছে। সুধা যোগ র। তাহলে এই যে ছটা, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ আর সম্বন্ধ তৎপুরুষ, এইগুলো আমাদের কারকের সঙ্গে সরল রকম অবস্থায় রয়েছে বলে ওগুলো নিয়ে কোনো চাপ নেই। আমাদের এই জায়গা থেকে দেখতে হবে না তৎপুরুষ বা নং তৎপুরুষ। বলছে পূর্বপদ না বাচক বা নং অব্যয়, পরপদ বিশেষ্য বা বিশেষণ হবে। এক্ষেত্রে পূর্বপদ কি হবে, না বাচক অব্যয় হবে, আর পরপদ হবে বিশেষ্য কিংবা বিশেষণ। এইটা নয় মঙ্গল, দেখো না বাচক নয়, আর মঙ্গল সমান সমান অমঙ্গল, মঙ্গল এটা হচ্ছে বিশেষ্য। নয় শুভ, অশুভ, এখানে শুভ এটা হচ্ছে বিশেষণ। আচ্ছা, নয় ইচ্ছা, অনিচ্ছা, এখানে ইচ্ছাটা হচ্ছে বিশেষ্য। ওকে, আচ্ছা, এখানে নয় থাকবে আর তারপরে একটা বিশেষ্য বা বিশেষণ থাকবে। আচ্ছা, এখানে লক্ষণীয় সেটা হচ্ছে শুরুতে থাকবে নয়, সাধারণত নয় থাকবে, দু একটা ব্যতিক্রম কিছু হলে আমি বলে দেবো, সাধারণত নয় থাকবে। আমাদের না তৎপুরুষের বা নং তৎপুরুষের মতো আরেকটা আছে, সেটা হচ্ছে না বহুব্রীহি। না বহুব্রীহি সেটা কি জিনিস আমরা পরে আসব, কিন্তু ওই জায়গাটার সঙ্গে এই জায়গাটাকে আমরা কম্পেয়ার করে আলোচনা করার চেষ্টা করব। ওখানে একটা উদাহরণ থাকতে পারে এরকম যে, নেই জ্ঞান যার, নেই জ্ঞান যার সমান সমান অজ্ঞান। লক্ষ্য করে দেখো, এখানে নয় আর ওখানে নেই। আচ্ছা, এখানে হচ্ছে জ্ঞান, কি নেই, জ্ঞান, এখানে মঙ্গল। আচ্ছা, এখানে যার এই পদটা অ্যাড হয়, এখানে যার নেই। এই জায়গাগুলোকে আমাদের একটু বুঝে নিতে হবে, আর বাকিটা না বহুব্রীহির সময় আমরা আলোচনা করব বাকি অংশটা। আচ্ছা, এরপরে হচ্ছে উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষটা কি, দেখো এখান থেকে ধরি, পঙ্কজ, পঙ্কে জন্মে যা সমান সমান পঙ্কজ। এবার লক্ষ্য করে দেখো, পঙ্কে মানে পাঁকে, জন্মে যা, তাই হচ্ছে পঙ্কজ, এটা হচ্ছে সমাস। এবার এখানে কি ব্যাপার ঘটেছে দেখো, পঙ্কজ এই পদটাকে যদি আমি ভাঙি, তাহলে পঙ্ক এটা হবে নাম পদ, যোগ জন এটা হচ্ছে ধাতু, যোগ ড, ড এটা হচ্ছে প্রত্যয়। এবার পঙ্ক হচ্ছে নামপদ, জন হচ্ছে ধাতু, ড হচ্ছে প্রত্যয়। এইভাবে তৈরি হয়েছে পঙ্কজ শব্দটা। তার মানে এই জন্মে এর মধ্যে রয়েছে এই জন ধাতু। ওকে, জন ধাতু এই জন্মের মধ্যে রয়েছে। আবার এই জ,
এই যে বর্গীয় জ শেষে এই জটা হচ্ছে এখান থেকে এসেছে, আর তার সঙ্গে প্রত্যয় হয়েছে ড। এই হচ্ছে ব্যাপার। আর এইবার আমরা এখানে দেখি ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। দেখো এখানে জন যোগ ড সমান সমান বর্গীয় জ। ওকে, জন প্লাস ড সমান সমান বর্গীয় জ। তাহলে পঙ্ক, যেখানে এটাকে ভাঙলে একটা হবে পঙ্ক আর একটা হচ্ছে জ। তাহলে এই জ, এই শব্দটা তৈরি হয়েছে কিভাবে? জন যোগ ড মিলে এই জটা তৈরি হয়েছে। তাহলে এই ড এটা একটা প্রত্যয় আর জন এটা একটা ধাতু। এবার বলছে ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। এই ডটা কৃৎ প্রত্যয় কেন? কারণ এটা ধাতুর পরে বসেছে। তাহলে এই ডটা হচ্ছে কৃৎ প্রত্যয়। এবার কৃৎ প্রত্যয়ান্ত পদকে কৃদন্ত পদ বলে। এই যে জন প্লাস ড সমান সমান জ, তাহলে এই যে জ এটা একটা শব্দ, এটা একটা শব্দ, কিন্তু এই শব্দটাকে আমরা বলছি কৃদন্ত শব্দ। কেন বলছি? তার কারণ হচ্ছে এই জটা তৈরি হয়েছে শেষে কৃৎ প্রত্যয় থেকে। এই ডটা কৃৎ প্রত্যয়, সেই কৃৎ প্রত্যয় শেষে থেকে যে শব্দ তৈরি হয় তাকে আমরা বলি কৃদন্ত শব্দ। এটাকেই কৃদন্ত পদও বলে। ওকে, এর সঙ্গে বিভক্তি যুক্ত হলেই কৃদন্ত পদ হবে। আচ্ছা, এইবার পঙ্কজ পদটার মধ্যে দুটো পদ আছে, তাহলে একটা হচ্ছে পঙ্ক আর একটা হচ্ছে জ। এই দুটো পদ রয়েছে, একটা পঙ্ক আর একটা জ, এই দুটো পদ রয়েছে। এইবার বলছে যে কোন শব্দকে কিংবা পদও বলা যেতে পারে বিশ্লেষণ করলে যদি কৃদন্ত পদের পূর্বে একটা নাম পদ পাওয়া যায় তবে সেক্ষেত্রে ওই নাম পদকে উপপদ বলে। কৃদন্ত পদের পূর্বে একটা নাম পদ যদি থাকে তবে সেই ক্ষেত্রে ওই নাম পদকে আমরা বলি উপপদ। তার মানে কৃদন্ত পদের পূর্বে দেখো এই ডটা, এই জটা হচ্ছে কৃদন্ত পদ, এই যে জটা এটা হচ্ছে কৃদন্ত পদ। এই কৃদন্ত পদের পূর্বে যদি নাম পদ থাকে, দেখো এই জয়ের পূর্বে কি আছে? পঙ্ক। তাহলে এই পঙ্কটা হচ্ছে নাম পদ। তাহলে কৃদন্ত পদের পূর্বে মানে এই জ যদি নাম পদ থাকে, এখানে পঙ্ক, তবে এই নাম পদটাকে আমরা বলবো উপপদ। এই নাম পদটাকে আমরা কি বলবো? উপপদ। এই হচ্ছে বিষয়। তাহলে উপপদ কাকে বলে? যে কৃদন্ত পদের পূর্বে যদি নাম পদ থাকে তবে সেই নাম পদকে আমরা উপপদ বলি। সহজে ব্যাপারটা এই। এইবার যেমন পঙ্কজ শব্দে পঙ্ক হচ্ছে নাম পদ, এক্ষেত্রে এই নাম পদটা একটা উপপদ। কেন? কারণ পঙ্কর পরে জ আছে যেটা কৃদন্ত পদ। ওকে, এই পঙ্কটা এখানে হচ্ছে নাম পদ। আর এই নাম পদটা যেহেতু তার পদে আছে একটা কৃদন্ত পদ, তাই এই নাম পদটাকে আমরা বলছি উপপদ। এইবার আমরা সংজ্ঞাতে আসি। বলছে উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। তাহলে উপপদ প্লাস নাম কৃদন্ত পদ সমান সমান আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস। কিরকম? মধু করে যে, করে এটা এখানে ক্রি ধাতু আছে, তার মানে এটা কৃদন্ত পদ, এর গোড়াতে ক্রি ধাতু আছে, তাহলে এটা কৃদন্ত পদ। ওকে, তাহলে এই করেটাকে আমরা বলছি কৃদন্ত পদ। এবার এই কৃদন্ত পদের পূর্বে মধু, এটা একটা নাম পদ। এই নাম পদটা এক্ষেত্রে হয়ে গেছে উপপদ। কেন? কারণ এই কৃদন্ত পদের পূর্বে এই নাম পদটা অবস্থিত। সেই কারণে মধুকর, এই যে সমস্ত পদটা তৈরি হয়েছে, এই টোটাল সমাসের প্রক্রিয়াটাকে আমরা বলছি উপপদ তৎপুরুষ সমাস প্রক্রিয়া। এই হচ্ছে গিয়ে এর ব্যাপার।
ওকে, একই রকম গৃহে থাকে যে গৃহস্থ, সর্বত্র গমন করে যে সর্বত্রগামী, গমন এখানে রয়েছে তোমার কৃত প্রত্যয়। জলে চরে যে চরে এখানে কৃত প্রত্যয় আছে। অব্রভেদ করে যে অব্রভেদী, ভেদ করে করে এটা কৃদন্ত পদ। অরিকে দমন করে যা অরিন্দম, এখানে কৃত প্রত্যয়ান্ত শব্দ কৃদন্ত শব্দ পদ বা, আর তারপরে তোমার কি বলে এই দিকে রয়েছে দমন আর অরি, এইগুলো একসঙ্গে জুড়ে টুড়ে গিয়ে শেষ পর্যন্ত হয়েছে অরিন্দম। তো যাই হোক, আমাদের এই জায়গাটা একটু বুঝে নিতে হবে, পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসতে পারে এই সংজ্ঞা বা এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে থেকে, যে উপপদ কাকে বলে, কোন ক্ষেত্রে আমরা নাম পদকে উপপদ বলি, এবং সেই উপপদের সাথে যদি কৃদন্ত পদের সমাস হয় তখন সেই সমাসকে উপপদ তৎপুরুষ সমাস বলি। আচ্ছা, এরপরে রয়েছে ব্যাপ্তি তৎপুরুষ সমাস। এখানে কি বলছে, ব্যাপ্তি বা বিস্তার অর্থ বোঝাতে কালবাচক পূর্বপদের সাথে বিশেষ্য বা বিশেষণবাচক পরপদের যে সমাস হয়, তাহলে ব্যাপ্তি বোঝাবে কালবাচক হবে পূর্বপদটা, আর বিশেষ্য বা বিশেষণ হবে পরপদ। কিরকম, চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী, এখানে লক্ষ্য করে দেখো ব্যাপ্তি বা বিস্তার বোঝাচ্ছে, চিরসুখী মানে একটা সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে। কালবাচক হবে পূর্বপদ, এখানে দেখো চিরকাল, এটা কালবাচক পূর্বপদ, এখান থেকে চির আছে। আর সুখী এটা হচ্ছে বিশেষণ, সুখী এটা বিশেষণ পদ। এই দুটো মিলে আমাদের যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলছি ব্যাপ্তি তৎপুরুষ সমাস প্রক্রিয়া। আচ্ছা, বিশ্বজুড়ে যুদ্ধ, বিশ্বযুদ্ধ, এখানে লক্ষ্য করে দেখো এখানে সময়ের ব্যাপ্তি নেই, এখানে রয়েছে ভৌগোলিক ব্যাপ্তি বা বিস্তৃতি। ওকে, এটাও হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ সমাস। আচ্ছা, এরপরে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। ক্রিয়া বিশেষণ কি জিনিস, এখানে বলছে পূর্বপদ হবে ক্রিয়া বিশেষণ এবং পরপদ হবে বিশেষণ। পূর্বপদ ক্রিয়া বিশেষণ, তাহলে ক্রিয়া বিশেষণ আমরা কিভাবে নির্ণয় করি, ক্রিয়া বিশেষণ নির্ণয় করি হচ্ছে কিভাবে, এর উত্তর আমরা যখন পাই কিভাবে বা কেমন করে, কেমন ভাবে, এর উত্তরটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে দেখো দৃঢ়ভাবে বদ্ধ, দৃঢ়বদ্ধ, কিভাবে বদ্ধ, দৃঢ়ভাবে, তাই এইটা হচ্ছে পূর্বপদ ক্রিয়া বিশেষণ আর পরপদ শুধু বিশেষণ। লক্ষ্য করে দেখো মৃত এটা হচ্ছে বিশেষণ, অর্ধভাবে কিভাবে, তাহলে এই দুটো মিলে অর্ধমৃত ক্রিয়া বিশেষণ। এই হচ্ছে বিষয়। তাহলে প্রথম 6টা আমরা দেখব কারক সংক্রান্ত, এরপরে রয়েছে বাকি 4টে নং তৎপুরুষ, আমরা বুঝতে পেরেছি সেখানে পূর্বপদ থাকবে না বাচক অব্যয় আর পরপদ বিশেষ্য বা বিশেষণ থাকবে। উপপদ তৎপুরুষ সমাসে উপপদের সাথে কৃদন্ত পদের সমাস হবে। উপপদ কাকে বলে, কৃদন্ত পদের আগে যে নাম পদটা থাকে সেই নাম পদকে আমরা বলি উপপদ, এইভাবে। আচ্ছা, আর ব্যাপ্তি তৎপুরুষ কি, একটা ব্যাপ্তি থাকবে, সময়গত হতে পারে কালগত হতে পারে। আচ্ছা, সেই ব্যাপ্তি তৎপুরুষ সমাস মানে ব্যাপ্তি বোঝাতে কালবাচক পুরুষ পূর্বপদ হবে, তার সাথে উত্তর পদ হবে বিশেষ্য বা বিশেষণ। ক্রিয়া বিশেষণ হচ্ছে প্রথমটা হবে ক্রিয়া বিশেষণ আর দ্বিতীয়টা হবে শুধু বিশেষণ। এই হচ্ছে গিয়ে সামগ্রিকভাবে আমাদের সমাসের আলোচনা, মানে প্রাথমিক আলোচনা এবং তৎপুরুষ সমাস। দেখি কে কি বলছো। আচ্ছা, রূপা বলছে উপপদটা ঠিক বুঝতে পারলাম না, ঠিকভাবে বুঝতে পারলাম না উপপদ। আচ্ছা, আরেকবার বলছি, উপপদ হচ্ছে একটা বাক্যের মধ্যে তো আমরা পদ বুঝি, তো ধরো একটা বাক্য ব্যবহার করলাম যে আমি স্কুলে যাব, তাই না, আমি
স্কুলে যাব। এবার লক্ষ্য করে দেখো এখানে তিনটে পদ আছে, আমি স্কুলে যাব, তিনটে পদ রয়েছে তাই না, আমি স্কুলে যাব, তিনটে পদ। এবার এই তিনটে পদের মধ্যে আমি, এটা নামপদ। নামপদ মানে কি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অব্যয়, এগুলোকে আমরা বলি নামপদ। আর ওইদিকে রয়েছে ক্রিয়াপদ। তো এবার আমি, এটা একটা সর্বনাম পদ, তাহলে এটা একটা নামপদ, সর্বনাম ও নামপদের মধ্যে পড়ে। এবার স্কুলে, স্কুলে এটা হচ্ছে আবার একটা নামপদ, কারণ স্কুল, স্কুল এটা একটা বিশেষ্য পদ, তাহলে স্কুলে এটা হচ্ছে, স্কুল হচ্ছে বা স্কুলে এটা হচ্ছে নামপদ। আচ্ছা, এরপরে হচ্ছে যাব, এটা হলো ক্রিয়াপদ। এবার বলছে যে কিছু কিছু নামপদকে আমরা উপপদ বলে থাকি। কোন ক্ষেত্রে আমরা উপপদ বলি, যখন সেই নামপদের ঠিক পরেই একটা কৃদন্ত পদ থাকে, নামপদের ঠিক পরেই একটা কৃদন্ত পদ থাকে, তবে ওই আগের নামপদটাকে আমরা উপপদ বলি। এবার দেখো আমি স্কুলে যাব, এবার লক্ষ্য করে দেখো আমি, আমি, আমি এই পদটার ঠিক পরে কি আছে, স্কুলে। এবার স্কুলে এটা তো কৃদন্ত পদ নয়, স্কুল এটা কৃদন্ত পদ নয়, এটা তদ্ধিত, এটা তো একটা শব্দ, তাই না, এই শব্দটা ধাতু থেকে তৈরি হয়। তাহলে এখানে আমি, আমি এই পদটা নামপদ হলেও এটা উপপদ হচ্ছে না। কিন্তু দেখো স্কুলে আর যাব, স্কুলে যাব, এবার স্কুলেটা তো একটা নামপদ, এই নামপদটা উপপদ হতে পারে কিনা লক্ষ্য করে দেখো, এর ঠিক পরেই রয়েছে যাব। এই যে যাব, এটা একটা কৃদন্ত পদ, কারণ যা একটা ধাতু, তার সাথে বিভক্তি, ইবো বিভক্তি যুক্ত করা হয়েছে। তার মানে যা একটা ধাতু, সেই ধাতুর সাথে বিভক্তি যুক্ত করা হয়েছে, তাহলে এই যাটা, এইটাকে আমরা বলছি একটা কৃদন্ত পদ, যাব। এই হচ্ছে গিয়ে বক্তব্য এখানে। ওকে, যদিও এটাকে ক্রিয়াপদের উদাহরণ না দিয়ে অন্য পদ দিলে আরো ভালো হয়। যদি আমি ক্রিয়াপদ ধরি অসুবিধার কিছু নেই। তাহলে দেখো যাব, এটা একটি ক্রিয়াপদ হয়ে দাঁড়াচ্ছে। এবার এই ক্রিয়াপদটা শুরুতে রয়েছে ধাতু, সুতরাং এটা একটা কৃদন্ত পদ। এইবার এই পদটার ঠিক আগেই রয়েছে নামপদ স্কুলে, তাহলে স্কুলেটা এক্ষেত্রে হবে উপপদ। কেন, কারণ এর ঠিক পরেই রয়েছে একটা কৃদন্ত পদ। তাহলে যে নামপদটার ঠিক পরে আমরা একটা কৃদন্ত পদ পাবো, সেই নামপদটাকে আমরা বলবো উপপদ। আর সেই উপপদটার সাথে যদি অন্য কোনো পদের কানেকশনের মধ্যে দিয়ে একটা সমাসবদ্ধ পদ তৈরি হয়ে যায়, তবে সেই ক্ষেত্রে ওই প্রক্রিয়াটাকে আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাসের মধ্যে ফেলব। বোঝা কি গেল বোন? যদি কোনো শব্দ থাকে তাহলে সেই শব্দের ব্যাসবাক্য কিভাবে করব, সেই শব্দের ব্যাসবাক্য আমরা মানে ব্যাসবাক্য বানাবো কিভাবে। আচ্ছা, ব্যাসবাক্য বানাবো কিভাবে, এইটা আমরা যখন সবকটা সমাস করে ফেলবো, তখন তুমি বুঝতেই পারবে যে এটাকে আমরা কোন ছাঁচের মধ্যে ফেলতে পারি। আমরা সেটাও দেখব, সেটাও দেখব। ধরে নেওয়া যাক, ধরে নেওয়া যাক অজ্ঞান, অজ্ঞান হলো, অজ্ঞান। আচ্ছা, আমি একটু নামপদের পর কৃদন্ত পদ থাকতে হবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাই। তিলে তেল হয়, দুধে ছানা, এটা কোন প্রকার অপাদান কারক? আচ্ছা, ঠিক আছে চন্দা, ওটা বলছি একটু পরে বলছি। হ্যাঁ, এই সমাসের এই পার্টটা শেষ হোক, আমি বলছি। তাহলে সেই নামপদকে উপপদ বলতে পারি, হ্যাঁ তাই। আচ্ছা, দেখো ব্যাসবাক্য কিভাবে করব। ধরো
একটা শব্দ হচ্ছে অজ্ঞান। এবার যখনই আমি এরকম একটা শব্দ পাবো অজ্ঞান, এবার আমাকে এর ব্যাস বাক্য করতে হবে এবং সমাস নির্ণয় করতে হবে। তখন আমি কি করব? তখন নিশ্চয়ই অজ্ঞান মানে স্বাভাবিকভাবেই আমার মনে একটা ব্যাস বাক্য এসে যাবে। এগুলো প্র্যাকটিস করলে এসে যাবে। সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমি দুটো ভাগের কোনো একটা জায়গাতে ফেলতে পারি। এক হচ্ছে জ্ঞান নেই এর একটা ফাংশন এখানে আছে। অজ্ঞান মানে কি? জ্ঞান নেই, এরকম সিচুয়েশন। তাহলে অজ্ঞান বলতে আমরা কাকে বুঝি? একজন মানুষকে বুঝি অজ্ঞান। তার মানে যখনই একজন মানুষকে বুঝবো তখন আমি বলবো যে নেই জ্ঞান যার। আরেকটা এরকম এরকম প্যাটার্ন আছে, সেটা হচ্ছে নয় জ্ঞান। এই দুই ধরনের ব্যাস বাক্যের মধ্যে কোনো একটাতে আমাকে এটাকে ফেলতে হবে। হয় নয় জ্ঞান অথবা নেই জ্ঞান যার। এই দুটোর মধ্যে কোনো একটাতে আমাকে ফেলতে হবে। এবার দেখো, নয় জ্ঞান যদি আমি এটা করি, আমাকে তখন দেখতে হবে নয় জ্ঞান। এই এই যে কনসেপ্টটা আমরা একটু আগে দেখছিলাম, একটু দেখানোর চেষ্টা করছিলাম। আচ্ছা, নয় জ্ঞান এটা কোন সমাস হবে? সেক্ষেত্রে আমাদের তো পড়া থাকবে যে নয় জ্ঞান যদি এটা হয় তাহলে সেটা হবে না তৎপুরুষ। আর যদি হয় নেই জ্ঞান যার, তবে সেটা হবে না বহুব্রীহি। এবার আমাকে চিন্তা করতে হবে যে এর মধ্যে আমি কোনটা করব। এই চিন্তাটা আমাকে তখন করতে হবে। ওকে, এবার আমি এইটার মধ্যে কোনটাতে ফেলবো? দেখো, না তৎপুরুষের ক্ষেত্রে কি হয়? নয় দেশ সমান সমান বিদেশ। ওকে, নয় ভাব সমান সমান অভাব। নয় শুভ সমান সমান অশুভ। এক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পাবো যে প্রথমে বসবে নয় নয়, আর দ্বিতীয় পদটা সেটা বসবে একটা বিশেষ্য বা বিশেষণ। এই হচ্ছে এদের ফাংশন। আর বহুব্রীহি করতে গেলে আমাকে করতে হবে নেই, তারপরে হবে একটা বিশেষ্য পদ, সবসময় বিশেষ্য, এখানে বিশেষণ হবে না। ওকে, তারপরে হচ্ছে যার ব্যবহার করতে হবে, যার বা যাতে এরকম ব্যবহার করতে হবে। এবার যখনই যার বলবো তখন আমি একজন মানুষকে বা এরকম কোনো একটা বস্তুকে ইঙ্গিত করব যার মধ্যে ওই বিশেষ্যটা নেই। ওকে, যেমন ধরা যাক যে নেই জ্ঞান যার, তাহলে একজন যার বলতে একজন মানুষকে বোঝাচ্ছি যার মধ্যে ওই জ্ঞান জিনিসটা নেই। এই রকম অর্থ এখানে ফুটে ওঠে। আর যখন বলবো যে নয় জ্ঞান, তখন মানে আসলে আমি দেখবো যে ব্যাস বাক্যটা হচ্ছে না, সেই মানুষটাকে বোঝানো যাচ্ছে না। যদি বলি নয় জ্ঞান, তাহলে কি কোনো মানুষকে বোঝায়? বোঝায় না। অথচ অজ্ঞান বলতে আমরা কোনো মানুষকে বোঝাই। অজ্ঞান, সে অজ্ঞান হয়ে গেছে। দেখবে অজ্ঞান বলতে আমরা একটা মানুষকে ইঙ্গিত করি। কিন্তু যখন এটাকে আমি ব্যাস বাক্য করে করব নয় জ্ঞান, তখন মানুষকে বোঝাবে না, সে নয় জ্ঞান হয়ে গেছে, এইভাবে হয় না। ওকে, এই হচ্ছে বিষয়। তো এইভাবে তখন আমরা ক্যালকুলেট করে হিসাব করি যে ওকে, এক্ষেত্রে আমার নেই জ্ঞান যার এই ব্যাস বাক্যটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। তখন আমি ওইটাকে ধরে এটাকে না বহুব্রীহি সমাস করে দিয়ে আসবো। বেশিরভাগ উদাহরণগুলোর ক্ষেত্রেই এই রকম ভাগ করা যায় যে প্রাথমিকভাবেই আমাদের মনে একটা ব্যাস বাক্য উঠে আসে। যদি বলা হয় যে মন মাঝি, তখন আমার সামনে যে প্যাটার্ন গুলো আছে তার মধ্যেই তো কোনো একটা ভেসে উঠবে। ধরো একটা প্যাটার্ন হতে পারে মন যে মাঝি, একটা হতে পারে মন ও মাঝি, তাই না? একটা হতে পারে যে মন রূপ মাঝি, একটা হতে পারে মনের মতো মাঝি, একটা হতে পারে নেই মন যার, একটা হতে পারে নয় মন এরকম, একটা হতে পারে মন মাঝি যার। বিভিন্ন সমাসের এইগুলোই তো ব্যাস বাক্যের প্যাটার্ন।
তো এর মধ্যে কোনো একটা প্যাটার্ন, এই প্যাটার্ন গুলোর মধ্যে দেখবে কিছু প্যাটার্ন আমাদের আজকের যা নলেজ তাতে বোঝাই যাবে, আমাদের বোধে এসেই যাবে এটা হতেই পারে না। যেমন যদি বলি নেই মন যার মন মাঝি, এ হবে কোনোদিন? আমার মনই বলে দেবে দূর এটা ক্যান্সেল। এই ক্যান্সেল করতে করতে দুটো তিনটেতে হয়তো আমি আটকে যেতে পারি, হয়তো ম্যাক্সিমাম হলে এরকম হবে দুটো ব্যাস বাক্য এর মধ্যে আমি কোথাও আটকে যাচ্ছি। তখন আমাকে ডিসাইড করতে হবে যে আমি এর মধ্যে কোন ব্যাস বাক্যের দিকে এগোবো। সেই ব্যাস বাক্য তো কোনো একটা সমাসের হবে, সেই সমাসের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, সেই বৈশিষ্ট্যটা কি আমি এর মধ্যে পাচ্ছি এইটা দেখতে হবে। ওকে, যদি বলি মনকে মাঝি, তাহলে আমি ব্যাস বাক্য অনুযায়ী কি করছি, কর্ম তৎপুরুষের দিকে যাচ্ছি, তাই না? মনকে মাঝি, তার মানে কাকে কি, এরকম। যেমন আমরা কর্ম তৎপুরুষের উদাহরণ এখানে করেছি। তো এইবার হবে কি যে তাহলে মনকে মাঝি, এই ব্যাস বাক্যটা কি হলো ওই কর্ম তৎপুরুষ অনুযায়ী? উত্তর হচ্ছে না, হলো না। ওকে, তার মানে ওটা বাদ দিয়ে দিতে হবে। তখন এইভাবে বাদ দিতে দিতে ফাইনালি আমরা এখানে আসবো যে মন রূপ মাঝি, এই ব্যাস বাক্যটাও তো হয়। এবং এই রকম আরো অনেকগুলো পরপর উদাহরণ তোমার মাথায় চলে আসবে যে আচ্ছা এটা হলে তাহলে রূপক কর্মধারয় হবে, তাহলে রূপক কর্মধারয়ের আরো একটা দু একটা উদাহরণ আমি একটু মাথায় এনে দেখি তো। তখন রূপক কর্মধারয়ের আরো দুটো তিনটে উদাহরণ তুমি মনে মনে আওড়াবে, কারণ তুমি প্র্যাকটিস করবে তো। তখন বুঝবে হ্যাঁ ওইগুলো যেমন মিলে যাচ্ছে, মন রূপ মাঝি এটাও মিলে যাচ্ছে। সুতরাং আমার এই ব্যাসবাক্যটাই সম্ভবত সব থেকে ঠিকঠাক হবে। তখন তুমি ওইটা করে আসবে এবং পরে মিলিয়ে দেখতে হবে অন্যদের সাথে যে ঠিক হলো কিনা। এই হচ্ছে বিষয়। বেশিরভাগ উদাহরণই তোমাদের প্র্যাকটিসের মধ্যেই থাকবে, কারণ সমাসের উদাহরণ দেখবে তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালটা দেওয়া, যারা নাকি ফিজিক্যালি নিয়েছো তারা দেখেছো যে ওখানে প্রচুর একটা উদাহরণ রয়েছে। আর তোমাদের টিচমিন্টে ওটা এখনো দিতে পারিনি, অনেকটা বড় তো, ওটাকে পিডিএফ করে দিতে একটু সময় লাগছে। ওই উদাহরণগুলো দেখলেই দেখবে 80-90% উদাহরণ ওখান থেকে কমন পেয়ে যাবে। দুটো একটা যা বাইরে থেকে আসবে সেগুলো আইডিয়া করে নিতে পারবে এইগুলো করতে করতে। এইভাবেই তোমার ওই ব্যাপারটা হয়ে যাবে। ওকে, এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, এবার আরেকটা কে কি বলছিল? ও ছন্দা, তিলে তেল হয় দুধে ছানা, এটা কোন প্রকার অপাদান কারক? ওকে, ভেরি গুড, এটা কোন প্রকার অপাদান কারক? আচ্ছা বলো, তোমার কি মনে হয় এটা কোন প্রকার অপাদান কারক হবে? তুমি কি মনে করছো এটা কোন প্রকার? তুমি মুখে বলতে পারো। ওকে, এটা তুমি মুখে বলতে পারো। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমার এটা বিকৃতিবাচক বলে মনে হচ্ছে। বিকৃতিবাচক অপরাধ। এটা বিকৃতিবাচকই হবে, ঠিক আছে? সেটা তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালে দেওয়া হয়নি। দেওয়া হয়নি মানে যখন ওই স্টাডি ম্যাটেরিয়ালটা ওই এর আগে যে ব্যাচের সময় করা হয়েছিল সেই ব্যাচে ওটা নিয়ে একটু ভুল বোঝাবুঝি হচ্ছিল ওদের, মানে কয়েকজন একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, অন্য উদাহরণগুলো গুলিয়ে ফেলছিল, সেই কারণেই এইটা হচ্ছে। স্যার আমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে তাতে কিছু উত্তর ভুল সিলেক্ট করা, যার জন্য আমরা দ্বিধায়। সন্ধ্যা, আমি আমি খুব দুঃখিত আসলে। সমস্যাটা হচ্ছে কি, মানে প্রশ্নটা আপলোডটা আমি করছি না, এই জন্য সমস্যাটা হয়তো আরো বেশি হচ্ছে। মানে প্রশ্নটা আমি ওদের হাতে দিচ্ছি, ওরা করে দিচ্ছে ওটা আপলোড, এবং ওর অ্যান্সারটাও আমি একটা আইডেন্টিফাই করে দিই প্রশ্নপত্রে। কিন্তু ঘটনা হচ্ছে যে যখন আপলোড করছে তখন হয়তো ওখানে একটু ওরা গন্ডগোল করে ফেলছে। আমি, ঠিক আছে আমি বললাম কারণ আমি হ্যাঁ বলো বোন। স্যার প্রশ্ন কথাটা, প্রশ্নটা ওখানে ভুল। ওই জন্য আমি জিজ্ঞাসা করিনি।
বোন আসলে তোমার কথাটা না শোনা গেল না ভালো, ঠিক আছে, মানে কেটে 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 গেছে, বোঝা যায়নি। হ্যাঁ স্যার, লেখাটা আমাদের হলো 23 নাম্বার, সেখানে ওই প্রশ্নটার উত্তরটা ভুল দেয়া আছে, যার জন্য হুম, আমি ভাবলাম যে তাহলে কি আমি ভুল ভুল জানি বা আমার হয়তো কোথাও ভুল হচ্ছে, ওই জন্য আপনার কাছে একবার শিওর হয়ে গেলাম। আচ্ছা 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 আচ্ছা, না না বোন, ওটা তুমি ঠিকই জানো। ধন্যবাদ স্যার। হুম হুম, ওটা তুমি ঠিক জানো। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি একটু রাখি কারণ পরের ব্যাচটার সময়টা পেরিয়ে যাচ্ছে। হুম।